হ্যাঁ রে, ঠিক জানিস তো? মানে এখানেই থাকে তো? হ্যাঁ মা, তাই তো শুনলাম আগের দিন, মানে ওভার হিয়ার করলাম, মহুলদের বলছিল এখানে একটা হোস্টেলে থাকছে। একবার দেখতে হবে, হয়তো জিজ্ঞেস করতে হবে, পেয়ে যাবে এসো। হ্যাঁ চল। শোন না, তুলতুলি যে কি বলবে আমি তাই ভাবছি। যাই বলুক না কেন আমাদের শুনতে হবে। দোষটা তো আফটার অল আমরাই করেছি মা। অবশ্য আমরা না, আমি করেছি। আমার কথা শুনে তোমরা দিদিভাইকে বাড়ি থেকে বার করে দিয়েছিলে। দেখ, তুলতুলি আমাদের বাড়ির মেয়ে, পুরোপুরি আমাদের একটা অধিকার আছে, একটা দাবি আছে। কিন্তু মহুলের উপর তো আমাদের কোনো দাবি নেই রে। মহুল হয়তো আর ফিরে আসবে না মা। এত উচিত, এত রুদ্র, নিজের সংসার, নিজের স্বামী, নিজের সংসারও তোকে এক মুহূর্তের মধ্যে পর করে দিয়েছিলাম। তারপর যদি একটা মেয়ে ঘুরে দাঁড়াতে চায়, নিজের পায়ে নিজে দাঁড়াতে চায়, তাতে তো কোনো ক্ষতি নেই। দেখো মা, আমরা দিনের পর দিন ওকে বয়কট করতে পারলে ও তো আমাদের বয়কট করতেই পারে, এখনো করছে। হ্যাঁ, কিন্তু এভাবে কেউ সুখে থাকতে পারবে, ভালো থাকতে পারবে? আমাদের কাছে এলেও তো ভালো থাকতে পারবে না মা। তুমি একবার নিজেই ভেবে দেখো না, ফিরে হয়তো আসবে, কিন্তু তাই বলে অপমানটা ভুলতে পারবে কি? আমি জানি অনেক মেয়ে ফিরে আসে, কিন্তু তারা সবাই বাধ্য হয়ে ফিরে আসে মা। কাছে আর কোনো উপায় থাকে না বলে তারা ফিরে আসে, অপমানটা কিন্তু ভোলে না। আর যে মেয়েদের কাছে উপায় থাকে, যাদের মনের মধ্যে সেই শক্তি থাকে, তারা রুখে দাঁড়ায়। মহুল সেই রুখে দাঁড়ানোর মতন মেয়ে, আর ওর স্পিরিটটাকে আমিও স্যালুট করি। এনিওয়ে, ভালো থাক, যাতে শান্তি পায় সেটাই করুক। দাঁড়াও, কাউকে একটা জিজ্ঞেস করি বরং। দাদা, এক সেকেন্ড। বলছিলাম যে এখানে একটা মেয়েদের হস্টেল আছে, ওয়ার্কিং মেয়েরা থাকে, আপনি জানেন কোথায়? হ্যাঁ, এই দুটো বাড়ি পরেই 3 নম্বর বাড়িটা, ওটাই মেয়েদের হোস্টেল। এই বাদিকেরটা? এই বাঁদিকেরটা। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এসো। তুলতুলি, এ কি মেজমা, তুমি? তোর কাছেই তো এসেছি রে। তোর একার ক্ষমতায় কুলিয়ে ওঠেনি বলে কি মেজমাকেও সঙ্গে নিয়ে এসেছিস? আসলে ব্যাপারটা কিরকম হয়ে দাঁড়ালো বলতো, যে একদিন ডাকলে যাব না, 2 দিন ডাকলে যাব না, কিন্তু 3 দিনের দিন ডাকলে ঠিক সুরসুর করে চলে যাব, অথবা একজন ডাকলে যাব না, 2 জন ডাকলে যাব না, কিন্তু সঙ্গে করে আরেকজনকে নিয়ে এলে ঠিক চলে যাব নাকি? মানে রতুর, তোর যদি মনে হয় যে ব্যাপারটা এখনো এত সস্তা, এত হালকা একটা জায়গায় রয়েছে, তাহলে আমি তোকে বলবো তুই একটু নতুন করে ভাব। দেখ দিদি ভাই, ব্যাপারটা যে খুব একটা হালকা জায়গায় পড়ে নেই সেটা আমি খুব ভালো করেই জানি। ইনফ্যাক্ট আমার থেকে বেশি ভালো করে সেটা হয়তো আর কেউ জানেও না, কিন্তু কি করব বল, দোষটা যেহেতু আমি করেছি, রিপেয়ারও আমাকেই করতে হবে, এর প্রায়শ্চিত্তও তাই আমাকেই করতে হবে। তুই যতদিন পর্যন্ত বাড়ি ফিরবি না, ততদিন পর্যন্ত আমি এখানে এসে এইভাবেই দাঁড়িয়ে থাকবো। আর আমি তোকে কথা দিলাম রে, একদিন না একদিন তুই আমার সঙ্গে বাড়ি ফিরে যাবে, কারণ আফটারঅল ওই বাড়িটা তো তোর বাড়ি, তোর এই বাড়িতে থাকার অধিকার আছে। মেয়েদের আসলে অধিকার বলে কিছু থাকে না জানিস। যে জায়গাটা মেয়েরা নিজের অধিকারের জায়গা বলে ভাবে, সেটা যে কতটা পলকা, সঠিক সময় এলে ঠিক বোঝা যায়। আসলে কিছুই না, তোর খারাপ লাগছে তাই তুই বারবার দিদির কাছে ছুটে আসছিস। আসলে তোর বিবেক বোধটা অনেক বেশি, তো ছোটবেলা থেকে দেখে আসছি। চিন্তা করিস না, আস্তে আস্তে দেখবি সব অভ্যেস হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি না হয় সবাইকে নিজের দায়িত্বে বলে দেব যে
তোদের কারোর কোনো দোষ নেই, তোরা তো আমাকে অনেকবার নিতে এসেছিস, কিন্তু সব দোষ আমার ভালো লাগে না বলে আমি তোদের সঙ্গে থাকি না, ঠিক আছে? এতে বলা না বলার কি ব্যাপার আছে রে মা? হ্যাঁ, কে কি বললো না বললো তাতে কি যায় আসে বলতো? আমরা তো কষ্ট পাচ্ছি, তাই বুঝি? হ্যাঁ, তাই তো। সবকিছু জানার পর, সত্যিটা জানার পর। সত্যিটা জানার পর? আচ্ছা মেজো মা, কি হতো যদি তুমি সত্যিটা কোনোদিন জানতে না পারতে? বা সত্যিটা জানতে যদি আরো অনেকটা দেরি হয়ে যেত, তাহলে তাহলে তোমার দুঃখ কষ্টগুলোর কি হতো বলো? অন্য লোকের কথা ঠিক করে দেবে আমার জীবনের সত্যি কোনটা। আমার সত্যি কথার কোনো দাম নেই তোমাদের কাছে, তাহলে আজকে হঠাৎ কেন দাম দিতে এসেছো আমার? অন্য লোকের কথা ঠিক করে দেবে আমার জীবনের সত্যি, সেই মতো আমার বিচার হবে। দেখ, ভুল যা হবার তা তো হয়েই গেছে। আমরা তো এসেছি ভুল শোধরাবার জন্য মা। ফিরে চল। মেজমা, এমন অনেক ভুল আছে যার কোনোদিন শুধরানো যায় না, যার কোনোদিন কোনো সংশোধন সম্ভব নয়। দেখো না, মহুলের প্রতি রোদ্দুর যে অন্যায়, যে ভুলটা করেছে, সেটা কি আর কোনোদিন সংশোধন করা সম্ভব না? কোনোদিন হবে? হবে না দিদিভাই, আমি জানি হবে না। মহুল যে আমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবে না সেটাও আমি জানি, কিন্তু তুই তো আমার দিদিভাই, আমাকে প্রায় জন্ম থেকে চিনিস। তোর আমাকে চেনা আর মহুলের আমাকে চেনার মধ্যে হয়তো একটা পার্থক্য থাকলেও থাকতে পারে বল। তোর আমাকে জানা আর অন্য কারোর আমাকে জানার মধ্যে একটা পার্থক্য থাকে। তুই নিজে সেই জানা সেই চেনা থেকে একবার বিচার করে দেখ না। তোর কি কোনোদিনও মনে হয়েছে যে আমি মেয়েদের অসম্মান করতে পারি? তুই যেটা দেখেছিস সেটা কিন্তু মেয়েদেরকে অসম্মান করা ছিল না রে। সেটা ওই মুহূর্তে দাঁড়িয়ে আমার একটা সময় ভুল ছিল। ওই মুহূর্তে দাঁড়িয়ে আমি যা দেখেছি তাই বিশ্বাস করেছি, সেটা আমার ভুল। সেটাই তো প্রশ্ন, তোর বিশ্বাসের জায়গাটা কোথায় ছিল ভাই? অথবা আদৌ কি তোর মহুলের ওপর একটুও বিশ্বাস ছিল? তাহলে তুই অবিশ্বাসটা করলি কি করে? তুই বাইরের একটা লোকের কথায় নিজের স্ত্রীকে বিচার করছিস। তোর একবারও মনে হলো না যে মহুল যেটা বলছে সেটাই সত্যি? ওই দিন মহুলই তোকে ফোন করে ওখানে ডেকে এনেছিল, তারপরেও তুই এতটা বড় ভুল তুই কি করে করলি রোদ্দুর? কি করবো বল দিদিভাই, সেই মুহূর্তে চোখের যে বিভ্রম তার উপরে উঠতেই পারিনি। নিজের চোখে যা দেখেছি সেটাকে অস্বীকার করতে পারিনি, সেটা আমার ভুল। আর এই পুরো ইনসিডেন্টটা তোরা কেউ কিন্তু ছোট হোসনি, আমি সব থেকে বেশি ছোট হলাম। তারপরেও তোরা আমার ভুল সংশোধন করার জন্য আমাকে একটা সুযোগ দিবি না বল? তুলতুলি, রোদ্দুর খুব কষ্ট পাচ্ছে রে, খুব কষ্ট পাচ্ছে। দেখ, মহুলের সাথে হয়তো ওর এই জীবনের মতো সব সম্পর্ক চুকে বুকেই গেল। মানে ওই বলেছে যে ও আর মহুলকে কিছু বলবে না, কারণ ওর বলার মুখ নেই। মহুলকে ও যে অপমান করেছে, তারপর মহুলকে ফিরে আসবার কথা বলার মুখ ওর নেই। কিন্তু তুই তোর বোন, তুই তো আমাদের বাড়ির মেয়ে, তোর ওপর তো আমাদের একটা অধিকার আছে নাকি? হ্যাঁ, ফিরে চল না তুলতুলি, তোর বাবা খুব কষ্ট পাচ্ছেন, ফিরে চল প্লিজ। শাটল কর্ক হতে বলছো আমাকে? না, একটু ক্ষমা করা যায় না? ক্ষমা করাটা এক ব্যাপার মেজমা, আর সব কিছু ভুলে গিয়ে আবার ও বাড়িতে ফিরে যাওয়া সেটা একেবারে অন্য ব্যাপার। আমি তোকে বললাম দিদিভাই,
তুই যতদিন না বাড়ি ফিরবি আমি এভাবে এখানে এসে দাঁড়িয়ে থাকবো। তুই ধরে নে এটা আমার প্রায়শ্চিত্ত। আর আমি রাস্তায় দাঁড়িয়ে থাকলে তুই যে আমার রাস্তায় দাঁড়িয়ে থাকতে বারণ করতে পারবি সেটাও নয়। তোর কি মনে হয় যে তোকে রোজ আমি রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখলে নিজেকে বদলে ফেলবো, মানে আমার মনটা একেবারে বদলে যাবে তোর প্রতি? আমাকে তো প্রায়োরিটি কেন দিচ্ছিস বলতো? আমাকে প্রায়োরিটি দেওয়ার মতন কোনো কারণ আছে তোর কাছে? আমি কে হই তোর, বল না? তুই তো আমাকে আর নিজের ভাই বলে মনে করিস না, তাহলে আর আমাকে প্রায়োরিটি দিচ্ছিস কেন? তোর নিজের বাড়ির প্রত্যেকটা মানুষ তোকে চায়, তাদের কথা ভাব, তাদের কথা শোন। আমার কথা নয় ভুলে যা না, আমার অস্তিত্বটাই ভুলে যা। না, তোকে বলে এত সহজ নয় রোদ্দুর। তুই শুধু আমার ভাই নয়, তুই আমার কাছে ভাইয়ের থেকে অনেক বেশি। তুই আমার কাছে অন্ধকারে একটা লাইট হাউসের মতো, তুই আমার কাছে একটা আইডল ছিলি। বাট আই এম সরি টু সে, তুই নিজেই সেই জায়গাটা হারিয়েছিস। তাই দিদিভাই হারিয়েই যখন গেছে, সেটা ফেরত নিয়ে আসার কথা আমি ভাবছিও না। আমার শুধু বারবার এটাই মনে হচ্ছে যে আমার কারণে তোর জীবনে এত বড় একটা ক্রাইসিস আসুক, সেটা আমি মেনে নিতে পারবো না। শুধুমাত্র আমার একটা ভুল দেখার কারণে তোর জীবনে এত কিছু ঘটে গেল, সেটাও আমি মেনে নিতে পারবো না। সেটা আমি যতক্ষণে রিপেয়ার করতে পারছি, আমার ততক্ষণ এইভাবেই গিল্ট ফিলিং হবে। তোর কেন মনে হচ্ছে ভাই আমার জীবনে ক্রাইসিস আসবে, আমি ধাক্কা খাবো? আমি দিব্যি আছি। অত জোর দিয়ে দিব্যি আছি বললে কি দিব্যি থাকা যায় রে মা? যত রাগারাগি থাক, তোর যত অভিমানী হয়ে থাক না কেন, দেখবি বিপদে পড়লে মানুষের সব থেকে আগে নিজের বাড়ির লোকেদের কথা মনে পড়ে। এই যে আমরা তোকে যাই বলি না কেন, যত কিছুই বলে থাকি না কেন, তোর সাথে যাই ব্যবহার করে থাকি না কেন, আমাদেরও তো সবসময় তোর মুখটাই মনে পড়ছে মা। বল না, মনে পড়ে তো? এই যে সংসারে থেকে একা থাকলে সুখ পাওয়া যায়, কিন্তু ভালো থাকা যায় কি তুলতুলি? সবার মধ্যে থেকে হয়তো 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 সুখের মাত্রাটা একটু কমে, কিন্তু শান্তিতে থাকা যায় যায় না বলে? একটা 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 ভরসা থাকে তো। হ্যাঁ, আমাদের বাড়ির সমস্ত আলোগুলো একে একে কিভাবে নিভে যাচ্ছে তুই তো দেখতে পাচ্ছিস। বল, চল না মা, আবার নতুন করে একটা একটা করে আলো জ্বালিয়ে দিতে সাহায্য কর তুই। জীবনটা তো এরকমই রে পাগলি। দেখ না, আমার কথা ধর না, আমার জীবনের ওপর দিয়ে কম ঝড় গেছে বলতো? হ্যাঁ, এই যে ছেলেটাকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করলাম, বুকে আগলে ধরে, একদিন হঠাৎ করে তার বাবা মাকে দেখতে হলো, আসল বাবা মাকে। তার বাবা মার পরিচয় জানতে হলো। প্রত্যেক মুহূর্তে আমি সতর্ক থেকেছি যে অন্যদের অধিকারে আমি যেন থাবা না বসাই, কিন্তু বসিয়েছি থাবা, বসিয়েছি, নিজের অজান্তেই বসিয়েছি। নিজের মনকে মানাতে পারিনি, কিন্তু সেই মুহূর্তে প্রতিঘাত আমাকে আবার সোজা হয়ে আমার জায়গায় এনে দাঁড় করিয়ে দিয়েছে তুলতুলি। জীবন মানে তো এটা, ভাঙা চোরা সবকিছু তো একটা জীবনে পাওয়া যায় না মা। একটা মানুষ তো কখনোই সর্ব অর্থে সুখী হতে পারে না। লক্ষ্মী মা আমার, তাই বলে অভিমান করে নিজের বাড়ি থেকে, নিজের বাবা মা থেকে, নিজের ভাই বোন থেকে, নিজের কাকা কাকি থেকে সবার থেকে দূরে সরে থাকবে তুই? এটা কখনো হয় বলতো? ফিরে চল মা, ফিরে চল লক্ষ্মী মা আমার, ফিরে চল। আমাদের ওই ভাঙা চোরা বাড়িটাকে আবার নতুন করে ভরিয়ে দে মা, নতুন করে ভরিয়ে দে। এই বাড়িটা ছাড়া আর কি ভাববো বলতো? সত্যি তো, বাড়ি ছাড়া তো কোথাও কোনো যাওয়ার জায়গা নেই।
আমি কি পারতাম না তোর মেচকাকে নিয়ে আলাদা হয়ে যেতে, যখন রতুরের বাবা মা এসে আমার সামনে দাঁড়ালো, যখন তাদের আসল পরিচয় পেলাম, কি অবান্তর মনে হতো আমার নিজেকে তুলতুলি প্রতি মুহূর্তে। কিরকম একটা অদ্ভুত একটা লেফট আউট ফিলিং। কত চেষ্টা করেছি নিজের মনকে মানানোর, ভেবেওছি যে আলাদা হয়ে যাই। পারলাম না তো আলাদা হতে। কেন পারিনি বলতো? টান নিজের লোকেদের টান, সংসারের টান। যখনই ভেবেছি বারবারই কথাই মনে হয়েছে, যত রাগ হোক, যত জাল হোক, এই মানুষগুলোই তো আমার আপন, আমার একমাত্র আপন। এদের ছেড়ে আমি কোথায় গিয়ে কিভাবে থাকবো? তা আমি যদি একটা বাইরের মানুষ হয়ে, একটা বাইরের মেয়ে হয়ে এই বাড়ি ছেড়ে যেতে না পারি, তাহলে তুই এ বাড়ির মেয়ে, তুই কি করে এ বাড়ি থেকে দূরে সরে থাকবি বলতো আমাকে? পাগলি, চল ফিরে চল মা, চল। লক্ষ্মী শোনা মা। ধরো আমি তোমার কথা শুনে আমি ফিরেও গেলাম, তো মহুলের কি হবে ভাই? সেই বেলা কি করবি রতুর? অপেক্ষা করব। অপেক্ষা করা ছাড়া তো আমার হাতে আর কিছু নেই রে দিদি ভাই। দেখ, আমি জানি মহুল নিজের জীবনে একটা অন্য আলোর সন্ধান পেয়েছে, অনেক বড় একটা পৃথিবীর সন্ধান পেয়েছে। ও সেদিকে এগিয়ে যাক। আমি সত্যি চাই ও ভালো থাকুক, সুখে থাকুক। কিন্তু তবুও ভবিষ্যতে যদি কোনোদিন মনে হয় যে আমাকে একটু হলেও মিস করছে, ও যদি একবারও মনে হয় যে আমি সত্যি ওকে ভালোবেসেছি, ও যদি একবারও মনে হয় যে আমি ইচ্ছে করে ওকে হার্ট করিনি, তাহলে হয়তো আবার ফিরে আসবে। আর আমিও ততদিনের জন্য অপেক্ষা করব। এসো দিদি। এই মহুল, কাজে যাচ্ছি বলে তুই এখানে কোথায় নিয়ে এলি বলতো? কাজেই এসছি, কাজ না থাকলে তোমাকে এখানে নিয়ে আসতাম। কি কাজ তোর এখানে? এটা তো একটা দোকান, এখানে তোর কি কাজ? বিবিধি, এটাকে দোকান বলে না, এটাকে বলে কফি শপ। আরে ওই হলো কফির দোকান, লোকে বলতে কফি খায়। আস্তে বলো, এত এখানে লোকজন আছে, শুনে ফেলবে। হ্যাঁ গো, আসতে কেন রে? যা সত্যি তাই তো বলেছি। শোন, তোর বিবিধি এত পালিশ করে কথাবার্তা বলতে পারেনি, তো তুই বলতো তোর এখানে কি কাজ? কাজ আছে, আমার সাথে ভেতরে এসো। এসো। আরে কি কাজ সেটা তো বলবি। তুই আমাকে বলে আনিসনি কেন যেখানে এই ভদ্রলোক থাকবেন? আরে বাবা, তুমিই তো বলেছিলে যে অয়নদার সঙ্গে তুমি ফোনে কথা বলবে। আমার মনে হলো যে সামনে কথা বলে নিলে বেটার হয়। এখন তোমাদের কি বক্তব্য আছে তোমরা কথা বলে নাও, আর যদি তোমার অপমান করতে হয় আরও এখানেই করে নাও। অয়নদা, বলছি আমি কি এখানে থাকতে পারি? আমার তো কোনো অসুবিধা নেই মহুল, তুমি এখানে আমাকে আসতে বলেছিলে তাই আমি এসেছি। আচ্ছা, আপনি বলুন আমাকে কি বলতে চান? আপনারা তো দুঃসাহস হলো কি করে? আমার সঙ্গে কথা না কয়ে আপনি আমার বাড়ির লোকের সঙ্গে কথা বলতে গেছেন কেন? এই কথার আগে উত্তর দিন তো। যদি ভুল করে থাকি তাহলে ভুল শুধরে দেওয়ার পথ আপনার জানা আছে, আর ভুল শুধরেও দিয়েছে, তাহলে আর অসুবিধা কোথায় আছে? এই কথাই বলার জন্য আপনি আমাকে ডেকেছিলেন তো। দেখুন, আপনাকে আমি একটা বিয়ের প্রস্তাব দিয়েছি, আপনি সেটা অ্যাকসেপ্ট করেননি, ব্যাস মিটে গেছে, আর তো কোনো সমস্যা নেই। আমাকে এত বড় অপমান করার অধিকার আপনাকে কে দিয়েছে? আসলে সারা জীবন অসম্মান আর অপমান পেতে পেতে না, কোনটা সম্মান আর কোনটা অসম্মান এই ব্যাপারটাই আপনার কাছে গুলিয়ে গেছে। কি ভেবেছেন আপনি আমাকে? আমি খুব বোকা? আপনি আমাকে সম্মান দেখানোর জন্য বিয়ে করতে চাইছেন? শুনুন, আপনি হাইফাই লোক, শিক্ষিত লোক। আপনি না ঘরে এরকম একটা অশিক্ষিত মেয়েকে রেখে দিতে চান আর বাইরে উড়ে বেড়াতে চান। নিশ্চয়ই আপনার বাইরে কেউ আছে, আর বাড়িতে বোধহয় একটা অশিক্ষিত বউয়ের প্রয়োজন ছিল, তাই জন্য আপনি আমাকে বিয়ের প্রস্তাবটা দিয়েছেন। আর আপনার আমাকে দেখেই মনে হয়েছে আমার ডানা বেশি দূর গজাবে না, তাই আমাকে আপনি ঘরে রেখে দেবেন আর বাইরে নিজের মতো জীবন কাটাবেন। বিবিধি, চুপ করো না। এই শোন,
যা সত্যি আমি তাই বলেছি। আপনি আপনার অপমান সম্বন্ধে এতটা সচেতন, আর অন্য কাউকে অপমান করতে আপনার একটু গায়ে লাগছে না, তাই না? দেখুন, আমি যা সত্যি আমি শুধু তাই বলেছি। হ্যাঁ, পৃথিবীর সব সত্যি আপনি একাই জেনে গেছেন নাকি? আপনাকে একটা বিয়ের প্রস্তাব দেওয়া আছে, আপনি বিয়ে করবেন কি করবেন না সেটা আপনার সিদ্ধান্ত, কিন্তু তাই বলে আপনি আমার চরিত্র নিয়ে যাতা গল্প শোনাতে পারেন না। ওই দেখো, ধমকাতে দেখো আমাকে। আপনার কাছে কি প্রমাণ আছে যে আমার জীবনে এমন কেউ আছে যাকে আমি বাইরে রেখে দেবো? আমার জীবনে যদি কেউ থাকতো তাহলে তাকে আমি বাইরে রেখে দিতাম না, তাকে আমি ঘরেই রেখে দিতাম। বলুন আপনার যুক্তিটা কি? শুনুন, অত যুক্তি টুক্তি আমি জানি না। আমার মতো মেয়েকে আপনার মতো ছেলে বিয়ে করার কথা নয় গো, তাই আমি বলছি। আমার কাকে বিয়ে করার কথা সেটা আপনি কি করে জাজ করবেন? আমার মনে হয়েছে যে আপনাকে আমি বিয়ে করতে পারি। আমার মনে হয়েছে আপনাকে আমি বিয়ে করলে বিয়ে জিনিসটার প্রতি শ্রদ্ধাশীল হতে পারবো, বিয়ে জিনিসটাকে সম্মান দেখাতে পারবো, তাই আপনার বাড়ির লোককে আমি প্রস্তাবটা দিয়েছি। আপনি ধরেই নিয়েছেন যে আপনার এই প্রস্তাবে আমি একেবারে গলে জল হয়ে যাব, একবারে গদ গদ হয়ে গলায় মালা দিয়ে দেবো, তাই তো? ভদ্রভাবে কথা বলুন, আমি কিচ্ছু ধরে নিইনি। দেখুন, ট্র্যাডিশন অনুযায়ী বাড়ির বড়দের এই কথাটা বলা উচিত, তাই আমি জানিয়েছি। সেখান থেকে আপনি জানতে পেরেছেন এবং এই ব্যাপারটাকে আপনি প্রত্যাখ্যান করেছেন। তাহলে এই একই কথা বলার জন্য আমাকে এখানে ডাকা হয়েছে কেন? আপনার কি মনে হয় আমার সময়ের একটুও দাম নেই? অয়নদা, বলছি আমরা একটু কফি খাই সবাই মিলে। হ্যাঁ, আমি কফির অর্ডার দিয়ে বিল পে করে যাচ্ছি, তোমরা কফি খেয়ে এসো। ভিক্ষে দিচ্ছে আমাদের যেন কফি খাওয়ার পয়সা নেই। তাহলে আপনি কফি খাচ্ছেন না, তাই তো? বেশ, আমি একটা কফিরই অর্ডার দিচ্ছি। আচ্ছা, আমি বুঝতে পারছি না যে একটা কফি কেন, মানে আপনি কফি খাওয়ার সময়টুকুনি আনেননি হাতে? না, সময়ের যে অভাব ব্যাপারটা তা নয়, আসলে সময়টাকে বাজে কাজে খরচ করতে চাইছি না। দেখেছিস আমাদের কফি খাওয়ানোটা কিরকম বাজে সময় নষ্ট করা বলছে, অথচ একদিন আগেই আমাকে বের প্রস্তাব দিয়েছিল না। ভুল করেছিলাম। সম্মান দেখালেই যে মানুষ সম্মান গ্রহণ করতে পারে না সেটা আজ আপনি প্রমাণ করে দিলেন। অয়নদা প্লিজ, অনেক তো ঝগড়াঝাটি হলো, এবার একটু থামা যাক। আচ্ছা, আপনি কি কফি খাবেন নাকি খাবেন না? দাঁড়ো, এটা শুনুন, বলছি একটা কফি। হ্যাঁ, আর কিছু খাবে? না, আর কিছু লাগবে না। বলছি একটা না, দুটো করে দিন, ঠিক আছে? বলে দে আমি কফি খাবো নি। আপনার জন্য তো অর্ডার দিইনি। 2 কাপ কফি বললেন, তাই জন্যই বললুম। আমি আর মহুল খাবো, ওই যে মহুল বললো আমাকেও কফি খেতে হবে। ও, এখন নিজেরা বসে কফি খাবে আর আমি কি হাওয়া খাবো নাকি? দেখুন, আপনি কি খাবেন না খাবেন সেটা আপনার ব্যাপার, আপনি তো আর আমার খাওয়ানো কফি খাবেন না, তারপর আবার নতুন একটা কোনো অভিযোগ করে বসবেন, দরকার কি রিস্ক? আচ্ছা বেবিদি, তুমি কি কফি খাবে? ইচ্ছে করছে? না, আমি খাওয়াবো কফিটা, আমি, উনি না। আচ্ছা ঠিক আছে, আমি ওই টেবিলে বসে কফি খাবো। ঠিক আছে, তুমি ওই টেবিলে বসে কফি খেও, আমি আর ওদের ডাকছি না, আমি গিয়ে অর্ডারটা দিয়ে আসছি। প্রত্যেকটা মানুষকে একই ছাঁচে ফেলতে শিখবেন না, জীবনটা অনেক বড়, জীবনে চলার পথে অনেক নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় হবে, সেই সকল মানুষগুলোকে আপনার দেখা মানুষের সঙ্গে গুলিয়ে ফেলবেন না। নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় হবে, সেই সকল মানুষের ভিতরকার নতুনত্বকে খোঁজার চেষ্টা করুন, আবিষ্কার করার চেষ্টা করুন, তাহলে আপনার জীবনটা এগোতে সাহায্য করবে, আপনার জীবনটা থেমে থাকবে না। আপনি লেখাপড়া জানেন না বলে আপনার অনেক বিয়ে ক্যান্সেল হয়ে গেছে, কোনো যোগ্য পাত্র এসে আপনাকে বিয়ে করতে চায়নি, কিন্তু তার মানে এই নয় যে কোনোদিন কোনো যোগ্য পাত্র এসে আপনাকে বিয়ে করতে চাইবে না। কিন্তু আপনার দোষটা কোথায় জানেন তো? আপনি এদের সবার মধ্যে উদ্দেশ্য খুঁজতে চান। আপনি বলুন তো, আপনি আমাকে কি দেখে বিয়ে করতে চেয়েছেন? সেটা তো আমার দেখা, আর তার এক্সপ্লেনেশন আমি আপনাকে দিতে বাধ্য নই। যখন ব্যাপারটা বিয়ে অবধি করায়নি তখন তার কোনো দরকার নেই। কিছুই না, আমার জানতে ইচ্ছে করছে।
যে মেয়েকে দোষ বড়েও পছন্দ করে না সেই মেয়েকে আপনি কি করে পছন্দ করলেন বলুন তো? না আছে রূপ, না আছে লেখাপড়া, না আছে কথা বলার ক্ষমতা। লেখাপড়া, রূপ, গুণ, কথা বলার ক্ষমতা এগুলো সব বাইরের জিনিস। এগুলো আজ নয় কাল মানুষ শিখতে পারে, মানুষ নিজে অর্জন করতে পারে, কিন্তু অন্তর যদি বিকশিত না হয় তাহলে মানুষ তৈরি হয় না। আর মানুষটা তৈরি না হলে এই রূপ, গুণ, কথা বলার ক্ষমতা এগুলো কোনো মানে রাখে না। আর আমি তো আপনার মধ্যে সেই মনুষ্যত্বকে দেখেছি, সেই মানুষটাকে দেখেছি। আর সেই মনুষ্যত্ব দেখার জন্যই আপনাকে বিয়ে করে আমি আমার জীবন সঙ্গী করতে চেয়েছি। হ্যাঁ, এটা যদি আমার ভুল হয় তাহলে বিশ্বাস হয় না তো কি করব? বিশ্বাস হওয়া না হওয়া এটা তো আপনার বিষয়, এতে তো আমার কোনো হাত নেই। আর আপনার বাড়ির লোক, তারা তো খুব শিক্ষিত, তারা যদি আমাকে পছন্দ না করে? আমার বাড়ির লোক তো আপনাকে বিয়ে করছে না, বিয়ে তো করবো আমি। আর আমার বাড়ির লোকের উপর আমার খানিকটা ভরসা আছে, আর সেই জন্যই আপনার মাকে আমার বাড়িতে নিয়ে যেতে এসেছি। অবশ্য এই কথাগুলো বলার তো এখন কোনো মানে হয় না। কেন আপনি দাঁড়িয়ে রইলেন কেন? আপনি তো বললেন ওই দূরের টেবিলে বসে কফি খাবেন, যান আলাদা টেবিলে গিয়ে বসুন। আমি এই টেবিলে বসছি, আমার কোনো সমস্যা নেই। আমি বসবো কি বসবো না সেটা তো আমার ব্যাপার নাকি? আপনি দাঁড়িয়ে রয়েছেন তো তাই আপনাকে দেখে আমার খারাপ লাগলো। বেশ, আপনি দাঁড়িয়ে থাকুন, আমি না হয় বসি। খুব মুখ আপনার। ওই জিনিসটা আপনার একেবারে নেই বুঝি? আমি তো মুখরা, দুনিয়া সবাই জানে আমি মুখরা, কিন্তু আপনি তো শিক্ষিত মানুষ, শিক্ষিত মানুষরা এরকম মুখরা হয় না। বারবার এক কথা না বলে লেখাপড়া করার চেষ্টা করুন না। আপনাকে কে বলেছে আমি এখন লেখাপড়া করব? আমার মোটা মাথায় লেখাপড়া ঢোকে নেই। দিদি, মোটা মাথায় যখন অন্যায়ের সঙ্গে প্রতিবাদ করার ক্ষমতা জন্মেছে, যখন লড়াই করার সাহস জন্মেছে, তখন লেখাপড়া অতি তুচ্ছ ব্যাপার। আর মানুষকে লেখাপড়া শিখতে হয় নিজের জন্য, অন্যের জন্য নয়। মানুষ লেখাপড়া নিজের জন্য শেখে, অন্যকে দেখানোর জন্য নয় বা শোনানোর জন্য নয়। কি রে, কোথায় ছিলি তুই এতক্ষণ? এক কাপ কফি অর্ডার দিতে কতক্ষণ লাগে রে? আরে বাবা, পেমেন্ট করতে গিয়ে দেখছি যে আমার কাছে কোনো খুচরো নেই, ওরাও দিতে পারছে না, তাই আমি টাকাটা দিয়ে এসছি, ওরা পরে দিয়ে যাবে ভাঙিয়ে। তো খুচরো যখন নেই তখন যে 2 কাপ কফি খাওয়াচ্ছে তাকেই বল আরেক কাপ কফি খাওয়াতে। আপনাকে কফি খাইয়ে আবার অপবাদ নিয়ে মরি আর কি, ওই রাস্তায় আমি আর নেই। আপনি সাংঘাতিক লোক জানেন তো। সাংঘাতিক লোক না হলে আপনাকে কেউ বিয়ে করতে চায়? কি তুই কেউ হাসছিস যে? তোর দিদিকে অপমান করছে তুই হাসছিস? হ্যাঁ, তো আমি কি করব? তোমাকে যখন উনি সম্মান দিচ্ছেন তখনও তুমি বলছো তোমাকে অপমান করছে, আবার যখন তোমাকে অরিজিনালি অপমান করছে তখনও তুমি বলছো অপমান করছে, তাহলে আমি কোনটা ধরবো বিবিধি? বলছি কি, তুই তো পাহাড়ে গেছিস, আমাকেও বাবা বলেছিল পাহাড়ে নিয়ে যাবে, তো বাবা তো চলেই গেল, আমার আর পাহাড় দেখা হলো নি। তাই ইনি বলছেন যে এনার বাড়ি পাহাড়ে, মাকে যেতে বলছেন। তো মা তো আর একা যেতে পারবে না, আমাদেরই তো নিয়ে যেতে হবে। তো যাবি? কোথায়? পাহাড়ে। আবার কোথায়? আমার পাহাড় দেখার বড় স্বাদ। দেখ, যদি মরে যাই এখন তাহলে কিন্তু আক্ষেপ থেকে যাবে যে কোনোদিন পাহাড় দেখা হলো না। আপনি যাবেন পাহাড়ে? মানে আপনি আমার বাড়িতে যাবেন তো, তাই বলছি। মানে জানতে চাইছি যে কজন যাবে, মানে আমার মাকে তো বলতে হবে আমরা কজন যাব। কি রে মৌল, যাবি? সেই আর কি, শেষকালে আমরা সবাই যাব, তুমিও যাবে, তারপর ওখানে গিয়ে অয়নদাকে অপমান করবে, বাজে বাজে কথা বলবে, বাজে লোক বলবে, সেটাই বাকি আছে আর কি। তুমি আগে তোমার মন বদলাও, তারপর ভেবে দেখবো। হ্যাঁ, নিজের দিদির থেকে দেখছি পরের ছেলের উপর বেশি দরদ উঠলে উঠেছে তোর। এটা কেন না, এটা ওই দূরের টেবিলে। না না না, দাঁড়ান। আমার ইচ্ছে
আমি এই টেবিলেই বসবো। আপনি বলার কে? হ্যাঁ, আমার বোন এখানে বসেছে, আয় বস। না, আমি বলার কেউ না, মানে একটু আগে আপনি বলছিলেন ওই দূরের টেবিলে বসে আপনি কফি খাবেন, তাই আপনাকে হেল্প করার জন্য ওটা ওখানে রাখতে বলছিলাম। অয়নদা, বলছি আমরা তাহলে যাওয়ার ব্যবস্থাটা কি করব, কি বলেন? দেখো মৌ, তোমার আর আন্টির তো ইনভিটেশন আছে, এরপরে যদি আর কেউ যেতে চায় তাহলে এখানে ডিক্লারেশন দিতে হবে যে আমাকে ওখানে গিয়ে কোনো রকম অপ্রস্তুতে ফেলবে না, বা এই কথাটাও জিজ্ঞেস করতে পারবে না যে আমার কোনো উদ্দেশ্য আছে। ঘাট হয়েছে, একবার বলেছি ব্যাস হয়ে গেছে। শুনুন, আপনি তো আমাদের মতো জীবন কাটাননি কো। যদি আমার মতো জীবন কাটাতেন তাহলে বুঝতেন যে আমার মতো মেয়ের ভয় থাকাটাই স্বাভাবিক। জীবনে কেউ কোনোদিন সম্মান দেয়নি কো, কেউ কোনোদিন ধর্তব্যের মধ্যে ফেলেনি, সেখানে কেউ যদি এখন মহারানীর মতো সম্মান দিতে আসে, একটা রূপকথার রাজপুত্র যদি এসে বলে যে আমি এসে গেছি, তাহলে সেটা আমার মতো বেশ বিশ্বাস হয়নি, বুঝেছেন? বিশ্বাস হয়নি। বলছিলাম যে কফির পেমেন্টটা কি আমি করতে পারি? মানে এক যাত্রায় পৃথক ফল হলে কি ভালো লাগবে? আমার খিদে পেয়েছে। সকালবেলা মহুল এত ধরপড় ধরপড় করে নিয়ে এলো, কিছুই আমার খাওয়া হয়নি। একটু অমলেট টমলেট কিছু কি বলবেন নাকি? থ্যাংক ইউ সো মাচ, আমি অর্ডার প্লেস করছি। ওয়েটার, 3টে অমলেট আর হালকা কিছু স্ন্যাক্স, ফ্রেঞ্চ ফ্রাইজ বা কিছু একটা দিয়ে দিন। আপনি পাঠিয়ে দিন। হ্যাঁ, রুদ্রদা, তুমি কিরকম আনমাইন্ডফুল হয়ে গেলে? আনমাইন্ডফুল হবো কেন? আয় বসি, কি খাবি বল। আচ্ছা রুদ্রদা, এখানে তুমি আর বৌদি কখনো বেড়াতে এসেছিলে? চলো 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 পাল্টাই।